মকর রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই কুম্ভ রাশিতে কেতু যদি অবস্থান করে কী রকম প্রভাব দিবে মকর রাশিকে, এ বিষয়ে আজকে তুলে ধরব। কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষভাবে সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে যদি কেতুর এরকম অবস্থান হয়। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা দেখছেন বহুদিন ধরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তো যাই হোক, কেতুর প্রভাব নিয়ে আজকে বলবো। এর আগের দিন বলেছিলাম রাশির উপর কীরকম প্রভাব, আজকে বলবো রাশির দ্বিতীয় ঘরে এই মকর রাশির ক্ষেত্রে, তারপরে তৃতীয় চতুর্থ এমনি করতে করতে 12টি ঘরের প্রভাব নিয়েই আলোচনা করব। কেতু হচ্ছে কি মোক্ষের কারক। কেতু থেকে গভীর ডিপ জ্বর শিকড় এগুলো বোঝায়। অন্তর্মুখী কেতু, অন্তর্মুখী জিনিসটা কেতু থেকে বোঝানো হয়। আর রাহু থেকে বোঝানো হচ্ছে বহির্মুখী। কেতুকে বলা হয় আমাদের এই জ্যোতিষশাস্ত্রের ঝান্ডা, ধ্বজা, যেটা সবসময় উপরেই লাগানো হয়, কারণ পতাকা ঝান্ডা সবসময় কিন্তু উপরেই লাগে। আর কেতুকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলে কুজবৎ কেতু, অর্থাৎ মঙ্গলের সমান কিন্তু ফল দিয়ে দেয়। মঙ্গলের মতন একটুতেই অধৈর্য, একটুতেই তাড়াহুড়া, পারাপারি, এ সমস্ত কেতু থেকে দেখা হয়। কেতু হচ্ছে আবার গুরুর শিষ্য এবং গুরুবৎ দৃষ্টি পায়, কারণ কেতুর তো মাথা নাই, ধর আছে। তো কেতুর তো অন্ধকার এক কথায় বলতে গেলে। তাহলে তো কেতুর হাত ধরবে কে? তো দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে কেতু কিন্তু আলোকিত হয়, যার জন্য কেতুর সাথে গুরুর সম্পর্ক হয়ে গেছে শিষ্যের। রাহুর বিপরীতে কেতুর অবস্থান। কেতু সবসময় অন্তর্মুখী জিনিসকে বোঝায় আর রাহু সবসময় বহির্মুখী জিনিসকে বোঝায়। তবে কেতু কিন্তু একটি ছায়া গ্রহ। এর প্রভাবকে বুঝতে গেলে, কেতুর প্রভাব বুঝতে গেলে কেতু যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতিকে দেখতে হয় যে কীরকম অবস্থায় রয়েছে, এবং তারপর তো নক্ষত্রের বিচার রয়েছে, নক্ষত্রগুলোরও কথা বলতে হয়। আবার কেতুর সাথে কোনো গ্রহ অবস্থান করেছে নাকি সেই জিনিসটাও কিন্তু দেখতে হয়, কারণ কেতু ছায়া গ্রহ। মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরটি হচ্ছে কুম্ভ রাশি, এবং এই দ্বিতীয় ঘরটি হচ্ছে কি আবার ধন সম্পত্তির ঘর, যেটা আমাদের সেভিংস, তার সাথে আত্মীয় স্বজনদের ঘর, মুখের বাণীর ঘর, খাওয়া দাওয়ার বিচার এই ঘর থেকে করা হয়। কেতুর এই ঘরে অবস্থান করা মানে ধন সম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো প্রভাব দিবে, কারণ কেতু রাশির দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর, তারপরে অষ্টম ঘর, একাদশ ঘর, এই সমস্ত ঘরে কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। যেখানটাতে ধন সম্পত্তির ব্যাপারটা চলে আসে, টাকা পয়সার ব্যাপারটা চলে আসে, সেইখানটাতে কেতুর ফল যথেষ্ট ভালো হয়। তো কেতুর এই দ্বিতীয় ঘরে অবস্থান হওয়া মানে জীবনে কিন্তু আকস্মিক ধন সম্পত্তি লাভ করাবে। তো যাই হোক, কুম্ভ রাশিতে কেতু অবস্থান করছে, তার দৃষ্টিগুলোর যে প্রভাব সেটা পড়বে হচ্ছে ষষ্ঠ ঘরে পড়বে, এবং তার সাথে সপ্তম ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে সিংহ রাশি, এই ঘরে পড়বে, এবং তার সাথে পড়বে হচ্ছে কর্মের ঘরে পড়বে। কুষ্টিতে যদি শনির অবস্থান ভালো থাকে, বা যে এই যে কুম্ভ রাশিতে যে অবস্থান করছে এই কেতু, তো কুম্ভ রাশির অধিপতি শনির যদি অবস্থান ভালো থাকে তাহলে কেতুও কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। কেতুর যে দৃষ্টিগুলোর যে প্রভাব থাকছে, যে ষষ্ঠ ঘরে রোগ রিপু ঋণের দিক থেকেও যথেষ্ট সহায়ক হবে কেতুর এই অবস্থানে। তারপরে অষ্টম ঘরটা বিশেষভাবে প্রভাবিত হবে, জীবনে আকস্মিক ধন সম্পত্তি লাভ করাবে, পৈতৃক সম্পত্তি লাভ করাবে। আবার কর্মক্ষেত্রে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা আবার মন চাই হবে, যে মানে পরিবর্তন। শনি যদি বলবান থাকে তাহলে কর্মের ঘরে যে অস্থিরতা তৈরি হবে সেটাও কিন্তু একটা জাতকের পক্ষেই থাকবে। যে কোথাও পরিবর্তন হলো, তো সেটাও কিন্তু পরিবর্তন, এমন পরিবর্তন হবে যেখানটাতে জাতক নিজেকে কমফোর্টেবল মনে করবে, এরকম হবে কিন্তু এই অবস্থানে। এবার নক্ষত্র, যে নক্ষত্রগুলো পড়ছে, ধনিষ্ঠা নক্ষত্র যেটা মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রের 2টি চরণ, শতবিশা নক্ষত্রের 4টি চরণ, এবং পূর্বা ভাদ্রপদের 3টি চরণ পড়ছে এই কুম্ভ রাশিতে। তো ধনিষ্ঠা নক্ষত্রে যদি এই কেতু অবস্থান করে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু, কেতু হচ্ছে অন্তর্মুখী, আগেই বললাম। এবার যে ধনিষ্ঠা নক্ষত্রের মেন যে জ্যোতিষশাস্ত্র মতে যে চিহ্ন, সেটা হচ্ছে বাদ্যযন্ত্র, ঢোল, যেটা আধ্যাত্মিক পূজার কাজেই বেশি ব্যবহার করা হয়, এরকম জিনিসটা।
তো কেতু থেকে আধ্যাত্মিক জিনিসটা উঠে আসছে, যার জন্য এই ধনিষ্ঠা নক্ষত্রে যদি কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করে তাহলে কি হবে, ব্যক্তিকে ভোগ বিলাসিতা থেকে বিচ্ছিন্ন করবে এবং গভীর আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যাবে। এবার অষ্টম ঘরে কেতুর যেহেতু দৃষ্টি থাকছে, যার জন্য মঙ্গলের যে শক্তি, মঙ্গলের যে ঊর্জা আর কেতুর যে আধ্যাত্মিক বিচার, এই জিনিসটা কিন্তু এক মিশ্রণ হয়ে এই আধ্যাত্মিক উদ্দেশ্যকে বিশেষভাবে একটা লাইনে নিয়ে চলে আসবে এবং গুপ্ত বিদ্যার উপর, গুপ্ত সাধনার উপর আকৃষ্ট হবে। অর্থাৎ যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত থাকছেন তাদের কিন্তু এই নক্ষত্রের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। আবার ধনিষ্ঠা নক্ষত্রে কেতুর এই অবস্থানে শিল্প প্রতিভা যদি আগের জন্মের এরকম কোনো প্রভাব থাকে, যে প্রতিভা, শিল্পের যে একটা প্রতিভা, সেটা এই জন্মে কিন্তু বর্তমান রূপে সেটা প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ ভিতরের যে গুণ, যেটা ন্যাচারাল প্রকৃতি দ্বারা প্রাপ্ত, যেটা তার পূর্ণ ফল, সেই জিনিসটা কিন্তু এই জন্মে প্রকাশ পেয়ে যাবে এবং তাতে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে। এছাড়া কেতু এই ধনিষ্ঠা নক্ষত্রে, যেটা মঙ্গলের নক্ষত্রে, এই নক্ষত্রে অবস্থান করলে আবার কাজের ক্ষেত্রে যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন, গোয়েন্দা, গোপন গবেষণা বা আধ্যাত্মিক, এই সমস্ত দিকে বিশেষভাবে রুচি থাকবে। এবং ভূমি সংক্রান্ত যে কাজগুলো, যেটা হচ্ছে মাটির নিচে, যেরকম খনিজ পদার্থ হোক বা পেট্রোলিয়াম পদার্থ হোক বা প্রত্নতাত্ত্বিক বিদ্যা হোক, যেটা মাটি খুঁড়ে কিছু কিছু জিনিস আবিষ্কার হওয়া, যেটা মাটির তলে পড়ে রয়েছে, এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ থাকে। তবে এই নক্ষত্রে থাকলেও কিন্তু পরিবর্তন জিনিসটা যথেষ্ট হয় কর্মক্ষেত্রে, অর্থাৎ কর্মসূত্রে পরিবর্তন জিনিসটা লাগাতার হয়। আবার শতবিশা নক্ষত্র, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র, অধিপতি দেবতা বরুণ দেবতা, এই নক্ষত্রেও আবার কেতু যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে তো ধন সম্পত্তির জন্য ঠিক রয়েছে। টাকা পয়সা, ধন সম্পত্তি, আকস্মিক অর্থ, এই সমস্ত জীবনে অবশ্যই লাভ করাবে। শত্রুদের দিক থেকেও বিশেষ পরাজিত করবে, শত্রুদেরকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করাবে। শত্রুদের যে মূল যে দুর্বল জায়গাটা, সেই জায়গাটাকে অতি সহজে চিনতে পারবে এবং সেইভাবে কাহিল করার চেষ্টা করবে এবং তাতে জয়ী হবে। তবে কেতু আবার এই নক্ষত্রে থাকলে আধ্যাত্মিক চর্চাও হবে, তন্ত্র সাধনাও হবে, জ্যোতিষ জিনিসটা ভালো বুঝতে পারবে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এই সমস্ত দিক থেকেও যথেষ্ট খুব আকৃষ্ট হবে এই সমস্ত বিদ্যাতে। আবার এই নক্ষত্রে অবস্থান কেতুর এই নক্ষত্র অবস্থান সামাজিক দিক থেকেও কিন্তু আবার বিচ্ছিন্ন তৈরি করে দিবে, বন্ধু সমাজ থেকে নিজেকে কিন্তু আলাদা করে দিবে। যে আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব, এদের সাথে মিলামেশা ভালো লাগবে না, একাত্মবোধ খুবই বহন করে। এবং কেউ যদি কোনো রকম কোনো কথা বলে দেয়, সেটাতে কিন্তু একটা হার্ড হয়ে যাওয়া, যে দুঃখ প্রকাশ, দুঃখ পেয়ে গেল, ওটা নিয়ে চলবে কিছুদিন, এরকম কিন্তু তৈরি হয়। এটাই হচ্ছে শতবিশা নক্ষত্রে কেতু যখন অবস্থান করে তার মাইনাস দিক, খুব মানে অন্তর্মুখী হয়ে যায়, এক কথায় ডিপ্রেশনের শিকার হয়ে যায়, এটা কিন্তু এর মাইনাস দিক। এবং ভালো দিকটা হচ্ছে কি, যে সত্য মিথ্যা এই জিনিসটাকে খুব সহজে বুঝতে পারে, ছল চাতুরি জিনিসটাকে বুঝতে পারে, জীবনে চট করে বুঝে নেয়। এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা গভীর বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, কোনো বিষয়ের উপর গভীর রিসার্চ করছেন, তাদের জন্য আবার এই নক্ষত্রে যথেষ্ট ভালো। আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে অজাক পদ, তো এই নক্ষত্রে কেতুর অবস্থান করলে কি হবে, একটা শক্তিশালী সংযোগ তৈরি হবে। কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কেতু, দেবগুরু বৃহস্পতির চালাই হচ্ছে কেতু, গুরুর চালাই হচ্ছে কেতু। এবার শিষ্য যদি গুরুর নক্ষত্রে অবস্থান করে তাহলে কি হচ্ছে, একটা শক্তিশালী কিন্তু সংযোগ তৈরি হচ্ছে, যেটা ব্যক্তিকে আধ্যাত্মিকের দিকে ঠেলে দিবে। অর্থাৎ দ্বিতীয় ঘরে যদি অবস্থান করে কেতু এই নক্ষত্রে কুম্ভ রাশিতে, তো শনি তো কর্ম করাবে, শনি তো ধর্মের পথ, ধর্ম কর্ম, শনি থেকে ন্যায় জিনিসটা উঠে আসে, তাহলে কেতু এখানটাতে বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে। এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা মোটিভেশন স্পিকার, তারপরে যারা ধর্মের কথা প্রচার করছেন, যারা ধর্মের সাথে জুড়ে রয়েছেন, যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন যেখানে সেখানে, তাদের জন্য এই নক্ষত্র যথেষ্ট ভালো। অর্থাৎ এতটাই অন্তর্মুখী করে তুলবে যে বারবার এই কোশ্চেনটাই জিজ্ঞাসা হবে যে আমি কে, আমি কি কারণে এসেছি পৃথিবীর বুকে, এই জিনিসটা চলে আসবে, যে আমাকে সৃষ্টি কেউ করেছে, আমার শান্তি সেই জায়গায়, যে সেই পরমেশ্বরের চরণেই আমার শান্তি, এই জিনিসটা কিন্তু উঠে আসে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কেতুর অবস্থানে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই একটা আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করে ফেলে।
তো কেতুর এই অবস্থানে গুরুবিদ্যা, জ্যোতিষ, তন্ত্র সাধনা, দার্শনিক গবেষণার ক্ষেত্রেও যথেষ্ট মানে অন্যরকম চিন্তাধারা চলে আসে। বৈরাগ্য জিনিসটা অতি সহজে চলে আসে। এমন হয়ে যায় যে নিজেদের আত্মীয় স্বজন, সংসারকে ত্যাগ করতেও কিন্তু প্রস্তুত হয়ে যায়। অর্থাৎ ধন সম্পত্তি, টাকা পয়সা থেকেও কিছু মনে হয় না, মনে হবে যে সেই ঈশ্বর ভক্তিতে বিলীন হয়ে যায়। কেউ কেউ আবার এই নক্ষত্রে বহু জাতক জাতিকাদের মধ্যে অনেকেই কিন্তু সংসার পরিত্যাগ করে সাধনার দিকে মন চলে যায়। সিক্স সেন্স জিনিসটা এত সুন্দর কাজ করে যে এরা মানে স্বপ্ন দর্শন, যে ভবিষ্যৎ দর্শন করে ফেলে স্বপ্নের মাধ্যমে, যে আগামী দিনে এটা ঘটতে যাচ্ছে, এরকম হয়ে যায়। কিন্তু এদের কথা কেউ আবার বিশ্বাস করে, নাও করতে পারে, কিন্তু এই জিনিসগুলো ঘটে। যে অ্যাডভান্স কিছু ঘটবে সেটা কিন্তু বুঝতে পারে। এই নক্ষত্রে কেতুর অবস্থান হওয়া মানে যদি নিজেকে ঠিক মতন সাধনার মধ্যে লিপ্ত করে ফেলে, তাহলে কিন্তু এরাই জীবনের মুক্তির পথ মানুষকে দেখায়, যে পথে চললে জীবনের সেই অন্তিম জায়গাটাতে পৌঁছানো যাবে, যে জায়গাটা হবে সদা সত্য এবং পবিত্র। এটাও তো সব থেকে বড় পাওয়া। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কেতুর অবস্থান মানুষের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলে। ঈশ্বরের প্রতি ধ্যান, কর্ম, সব কিছু ঈশ্বরের প্রতি মানে নিজেকে দিয়ে দিতে পারলে বাঁচে, এরকম অবস্থা হয়ে যায় পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কেতুর অবস্থানে। এতটা অন্তর্মুখী করে ফেলে যে মানে নিজেকে পারলে অন্ধকারে ডুবিয়ে রেখে সেখানে ঈশ্বরের সাধনা করা, এরকমই কিন্তু মানে ঈশ্বরের নেশাগ্রস্ত হয়ে যায়, এরকম জিনিসটা হয়ে যায়। যে কোথায় ঈশ্বর, কোথায় সেই আসল সত্য, কোথায় তার খোঁজে কিন্তু মানে পাগল হয়ে যায়, এরকম জিনিসটা উঠে আসে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কেতুর অবস্থান। অর্থকরী, টাকা পয়সা কিচ্ছু নিজের মনে হয় না, শুধু মনে হয়ে যায় ঈশ্বরের প্রতি ভক্তি, সাধনা ইত্যাদি। তো যাই হোক, কেতুর এরকম প্রভাব থাকে এই দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে, মকর রাশির ক্ষেত্রে। ধনসম্পত্তির দিক থেকে তো যথেষ্ট ভালো। আর যে সমস্ত জিনিসগুলো তুলে ধরলাম, কেতু থেকে অন্তর্মুখী জিনিসটাকে বুঝায়, আধ্যাত্মিক কিছু না কিছু জুড়ে থাকবে, তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই থাকবে, কম আর বেশি। বেশি হয়ে যাচ্ছে কোথায়? বেশি যাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, কারণ এটা গুরুর নক্ষত্রে, এখানটাতে বেশি হয়ে গেল। তারপরে ধনিষ্ঠা নক্ষত্রেও কিছুটা এরকম হলো। শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র। কেতু এই নক্ষত্রে এই রাশিতে অবস্থান করলে কুম্ভ রাশির ক্ষেত্রে তাহলে কোন উপাচার করবে এই সময়, মানে যাদের জন্মকুষ্ঠিতে কেতু এই অবস্থানে রয়েছে, অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেওয়া উচিত। নিজেকে আধ্যাত্মিকের মধ্যে, ধর্মের পথে নিজেকে বেঁধে রাখা উচিত। মিথ্যা কথা বা মিথ্যাকে আশ্রয় কোনোভাবে দেওয়া উচিত না। বেশি করে ধর্মের পথ বা মন্দিরের কাজে নিজেকে নিযুক্ত করা। যে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন না, সেই সমস্ত মন্দিরকে বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করা। যেখানটাতে আলো জ্বলছে না সেখানটাতে আলো জ্বালানো। যেটা ভগ্ন মন্দির, সেই মন্দিরগুলোকে ঠিক করা। মোট কথা মন্দিরের কাজে নিজেকে যেভাবে সেবা মানে নিযুক্ত করা আর কি, যে কিভাবে সেখানটাতে কোনো কাজের সাথে নিজেকে নিযুক্ত করা যাবে সেই কাজগুলো করা। এবং তার সাথে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা, এটা কিন্তু সবথেকে আগে উচিত। তো যাই হোক, এরকমই ফল দেয় কুম্ভ রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে কেতু অবস্থান করলে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে তৃতীয় পর্ব নিয়ে এসে আলোচনা করব। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার, ধন্যবাদ।